গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে 19 নম্বর প্র্যাকটিস সেটে যুক্ত হয়ে যাবে। ক্লাসে যুক্ত হওয়ার আগে একবার তোমরা ক্লাসটাকে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং প্র্যাকটিস সেটটা ঠিকঠাকভাবে করতে পারে। তোমাদের যত বন্ধু রয়েছে, যতগুলো বন্ধু রয়েছে যারা এসএসসি জিডি এবং আর্মির প্রিপারেশন করছে, যারা 2025-এ এক্সাম দেবে, তাদের কাছে তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে, যেন তারাও আমাদের সঙ্গে স্যার যুক্ত হয়ে প্রত্যেকটা অঙ্কের সলিউশন একবার খুব সহজভাবে আমাদের কাছ থেকে শিখতে পারে। তাহলে চলো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, করার চেষ্টা করবে প্রত্যেকে। কিন্তু আমি করার আগে আজকে অলরেডি 19 নম্বর প্র্যাকটিস সেট হচ্ছে স্যার। তার মানে কি, এতগুলো যখন 1 থেকে 18টা প্র্যাকটিসের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার মানে আশা করি যে তোমরা যারা রেগুলার রয়েছো তারা করে 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 হ্যাবিট হয়ে গেছো এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেটে আমার একই টাইপের প্রশ্ন আসছে, একই টাইপের, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে কি, তোমরা করে করে এতটাই প্র্যাকটিস হয়ে গেছো যে এবার আমি করার আগেই তোমরা করতে পারবে। চলো, তো প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, প্রতি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ রেখে 187, 233 এবং 289কে ভাগ করতে পারে এবং বৃহত্তম সংখ্যাটি কি হবে। তার মানে বলেছে যে বৃহত্তম অপশানে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা যদি আমি এই তিনটা সংখ্যাকে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ শেষটা আমার 1 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা থেকে আমরা বাদ দিব। সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত রয়েছে স্যার? 279। সেটা থেকে কোনটা বাদ দিব? প্রথম দুটো সংখ্যা কত রয়েছে? 233 রয়েছে একটা, আর একটা রয়েছে কি 279 থেকে বাদ দিব আমরা 187। কত রয়েছে আমার? 187। তারপরে এবার দেখবো 279 পরে বড় কোনটা রয়েছে, দ্বিতীয় সংখ্যা বড় কোনটা রয়েছে? 233। তার মানে 233 থেকে আমরা আবার ছোট সংখ্যাটাকে বাদ দেবো 187। এখান থেকে আমরা বিয়োগ ফলটা বের করবো। তার মানে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত হয়ে যাবে আমার? 9 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে আমার 6, আর 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয়ে যাবে 4, তাহলে 46 হয়ে গেল। এখান থেকে 279 থেকে যদি 187 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 2, আর এখানে কত হয়ে যাবে? 9, তার মানে 92। তার মানে 233 থেকে 187 বাদ দিলে কত হয়ে যাবে স্যার? 46। তার মানে আমরা বিয়োগ ফলটা কত পেয়ে গেলাম? 46, 92, 46। এবার কি করতে হবে, বিয়োগ ফল যেটা পাবো সেটার আমরা কি করে নিব? গসাগু। তার মানে বিয়োগ ফল যেটি পেয়েছি সেটির গসাগু করো। 46, 92, 46। তাহলে গসাগু করে দাও 2 দ্বারা। 23 2 46, 2 দ্বারা যদি করি 4 2 8, 6 2 12, 46 2 92। তারপরে কত হয়ে যাবে? 23। তারপরে আবার এবার কত দিয়ে যাবে? 23 দ্বারা। 23 1 23, 23 2 46, 23 1 23। তার মানে আর আমার কোনো সংখ্যাকে ভাগ দেয় না। তার মানে গসাগু কি হয় সবসময়? এই পারে যেটি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর গুণফল। তার মানে 2 × 23 যদি করি তাহলে কত হয়ে যাবে? 46। তার মানে আমার সংখ্যাটা কত হয়ে যাবে স্যার? 46। কত দাগের অ্যান্সার রয়েছে মিলিয়ে নিবে। চলো নেক্সট কোশ্চেন। একেবারে সহজ কোশ্চেন ছিল এটা, কিন্তু তোমাদের আগের প্র্যাকটিস সেটগুলোতে করিয়েছিলাম। এই টাইপের অঙ্ক কিন্তু আগের প্র্যাকটিস সেটে এসেছিল। চলো, কি বলছে, একটি ঘনকের বাহুর অনুপাত আমাকে বলে দিয়েছে 3:4:5। তার মানে বাহুগুলির অনুপাত কত বলেছে? 3:4:5। এবার কি বলেছে, এবং আয়তনটা বলে দিয়েছে 480 ঘন একক। আয়তনটা কত বলে দিয়েছে? 480 ঘন একক। তার মানে আমাকে বলেছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর পার্থক্যটা কত, দৈর্ঘ্যের পার্থক্যটা কত। আগে আমাকে বৃহত্তম বাহু বের করতে হবে আর ক্ষুদ্রতম বাহু বের করতে হবে, ওটা থেকে মাইনাস করে দেখবো যে তাদের পার্থক্যটা কত। তার মানে দেখো বাহুগুলির অনুপাত কত দিয়েছে? 3:4:5। তার মানে আমি ধরে নিলাম একটা বাহু কত? 3x, একটা বাহু কত? 4x, আর একটা বাহু কত? 5x। তাহলে বাহুগুলো পেয়ে গেলাম 3x, 4x, 5x। তাহলে আমরা ঘনকের আয়তনের ফর্মুলা কি জানি স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ তিনটা বাহুর গুণফল। তার মানে আয়তনটা কত হয়ে যাবে? 3x × 4x × 5x। এটা পেয়ে গেলাম আমরা সেই ঘনকের আয়তন। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে আয়তনটা 480। তার মানে এর আয়তনটা কত হয়ে যাবে আমার? 480। তার মানে এখান থেকে দেখো 3 4 12, 5 12 60। তার মানে 60 আর এক্স 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 গুণ করলে, 3টা এক্স গুণ করলে কী হয়ে যাবে? x3। তাহলে কত হয়ে যাবে? 480। তাহলে এখান থেকে এই শূন্য কাটলো, 6 দ্বারা 6 8 48। তার মানে x3-এর মানটা কত হলো স্যার? 8। তার মানে এখান থেকে x-এর মানটা কত হয়ে যাবে? 2-এর কিউব। x³ সমান 8কে কী লিখতে পারি? 2-এর কিউব লিখতে পারি। তার মানে x³ সমান কত? 8-এর জায়গাতে লিখলাম 2-এর কিউব, যেহেতু 2-এর কিউবের মানই হচ্ছে আমার 8। তার মানে এই কিউব গেল, তার মানে x-এর মানটা হয়ে গেল স্যার 2। তার মানে x-এর মান হয়ে গেল 2। তাহলে এবার আমাকে কি বের করতে হবে? ছোট বাহু আর বৃহত্তম বাহু, যেহেতু বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর পার্থক্য জিজ্ঞাসা করছে। তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা ছিল?
3 আর বৃহত্তম কত ছিল 5, তার মানে 5 যেটা ছিল সেটার বাহুর দৈর্ঘ্য কত ছিল 5x, তার মানে x এর মানটা এখানে বসে দাও। তো 2 যদি বসে দিই 5 × 2, তার মানে কত হয়ে যাবে 10, বিয়োগ, যেহেতু পার্থক্য বলেছে মানে কি বিয়োগ করতে হবে বৃহত্তম বাহু থেকে ক্ষুদ্রতমটা কত ছিল 3, 3 বাহুর দৈর্ঘ্য কত ছিল 3x, x এর মানটা বসে দাও 2, 3 2 6, তার মানে 10 থেকে 6 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে আমাদের 4 হয়ে গেল অ্যান্সার। 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো প্রত্যেকে করার চেষ্টা করো, নেক্সট কোশ্চেন অ্যান্সার করবে, প্রত্যেকে অ্যান্সার করবে আমাকে নেক্সট। চলো অ্যান্সার করো দেখি, নেক্সট কোশ্চেন একেবারে সহজ অঙ্ক রয়েছে, প্রত্যেকে তোমরা অ্যান্সার করবে। চলো করো দেখি, সময় দিলাম তোমাদেরকে করার, চলো প্রত্যেকে করবে। কি বলেছে আমাকে, পি একটি কাজ 20 দিনে করতে পারে এবং কিউ এটি 25 দিনে করতে পারে, অর্থাৎ পি যে কাজটা 20 দিনে করতে পারে, কিউ সেই কাজটা কত দিনে করতে পারবে আমার 25 দিনে। অর্থাৎ পি যে কাজটা 20 দিনে করতে পারে, কিউ করতে পারে সেই কাজটা কত দিনে 25 দিনে। তার মানে যখনই আমি এই টাইপের জিনিস পেয়ে যাব আগে তাহলে কি করব স্যার, অঙ্কটা পরে পড়বো, তার আগে আমরা কি কাজ করব, আমাদের কাজ হবে আগে মোট কাজ বের করা। আর মোট কাজটা কি হয়ে যাবে 20 আর 25-এর লসাগু, 20 আর 25-এর লসাগু, তাহলে 5 দ্বারা 4, 5 5 25, তার মানে 4 5 20 আর 5 20 100। তাহলে মোট কাজ কত হয়ে গেল স্যার, মোট কাজ বা টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে আমাদের, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 100 ইউনিট, লসাগু যেটা পেলাম 100 ইউনিট। তার মানে পি করছে 20 দিনে 100 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে, পি এর জায়গাতে তুমি নিজেকে মনে করো তুমি 20 দিনে 100 ইউনিট কাজ করতে পারছো, 100টা কাজ করতে পারছো, তার মানে প্রত্যেক দিন কত করে করছো, 20 দ্বারা ভাগ করে দাও, তার মানে 5 ইউনিট করে প্রত্যেক দিন কাজ করেছো। এবার কিউ মানে আমি ধরে নিলাম যে আমি কাজটা করছি 25 দিনে করছি 100 ইউনিট, তার মানে একদিনে কত করেছি ভাগ করে দিব 25 দ্বারা, 4 25-এ 100, 4 ইউনিট করে। তার মানে পি প্লাস কিউ একদিনে কত ইউনিট করবে, দেখো পি একদিনে করছে 5, কিউ একদিনে করছে 4, তার মানে তারা দুজনে একসঙ্গে কত করবে 5 + 4 = 9 ইউনিট। পি প্লাস কিউ একদিনে কত করবে 9 ইউনিট কাজ। এবার আমার নেক্সট অঙ্ক কী বলছে পড়বো, বলছে যদি তারা একসঙ্গে 4 দিনে কাজ করে, 4 দিন কাজ করে তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে। তার মানে কি বলছে, তারা একসঙ্গে 4 দিন কাজ করবে, তার মানে দেখো তারা একসঙ্গে একদিনে কত ইউনিট কাজ করছে 9 ইউনিট, তার মানে 4 দিনে কত করবে 9 × 4, তার মানে 4 9 36। দেখো তুমি আর আমি একদিনে একসঙ্গে করছি কত ইউনিট 9 ইউনিট, তার মানে একদিনেই যদি 9 ইউনিট করে নিই 4 দিনে কত করবো 4 দ্বারা গুণ করে দেবো, 4 9 36 ইউনিট কাজ করব। তাহলে বলেছে তারা যদি একসঙ্গে 4 দিন কাজ করে তাহলে বাকি আর কত শতাংশ কাজ বাকি থাকবে। তার মানে দেখো 100 ইউনিট কাজ ছিল 4 দিনে, তুমি আর আমি 36 ইউনিট কাজ করে নিলাম, তার মানে কত বাকি থাকলো স্যার, 100 থেকে 36 বাদ দিয়ে দাও, তার মানে কত হয়ে যাবে আমার, আচ্ছা 10 থেকে 6 বাদ 4, 10 থেকে 4 বাদ 6, 64 ইউনিট, 64 ইউনিট কাজ আমার কি থাকবে বাকি থাকবে। আর তার মানে বলেছে শতকরায় আমাকে জিজ্ঞাসা করেছে যে বাকি কত শতাংশ কাজ বাকি থাকবে, তার মানে বাকি থাকছে কত ইউনিট কাজ 64 ইউনিট কাজ, কতর মধ্যে আমার 100-র মধ্যে, তার মানে নিচে 100 ইন্টু শতকরা বলেছে মানে কি 100 দ্বারা গুণ করে দিব 100%, তাহলে দেখো এই 100 এই 100 কাটলো, তার মানে 64% হয়ে গেল স্যার আনসার। একেবারে জলের মতো সহজ কোশ্চেন ছিল। 100 ইউনিট কাজ ছিল টোটাল, তার মধ্যে তুমি আর আমি 4 দিনে কত করে নিয়েছি 36 ইউনিট কাজ, তার মানে বাকি রয়েছে কত 64 ইউনিট কাজ। তার মানে বলেছে কত শতাংশ বাকি রয়েছে, তার মানে শতাংশ বের করতে গেলে কী করতে হবে, যতটা কাজ বাকি থাকছে সেটা উপরে বাই কতর মধ্যে কত বাকি থাকছে 100-র মধ্যে বাকি থাকছে, তাহলে শতকরায় কত, শতকরা করতে গেলে ইন্টু 100% করে দেবো, তাহলে এই 100 আর উপরের 100 কেটে গেল থাকলো 64, তাহলে 64% হয়ে গেল আমার কি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে রয়েছে একেবারে সহজ কোশ্চেন, জলের মতো সহজ। চলো প্রত্যেকে করার চেষ্টা করবে এবং অ্যান্সার প্রত্যেকের কাছ থেকে আমি আশা করব যে প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে। আর তোমরা কেমন বুঝতে পারছো অঙ্কগুলো আমি যে বোঝাচ্ছি তোমাদেরকে, কতটুকু তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কতটুকু বুঝতে পারছো বা বুঝতে পারছো না, আরও কীভাবে আমি বোঝালে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু লিখবে, তোমরা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না। কি বলছে, একটি ট্রেন 80 কিমি/ঘন্টা বেগে চলছে, ট্রেনটি 30 মিনিটে কত দূরত্ব যাবে। তার মানে আমাকে স্পিড বলে দিয়েছে যে 80 কিমি/ঘন্টা গতিবেগে, তার মানে স্পিডটা কত গতিটা কত বলে দিয়েছে 80 কিমি/ঘন্টা। এবার আমাকে কি বলেছে ট্রেনটি 30 মিনিটে কত সময় দূর যাবে, তার মানে টাইম কত বলে দিয়েছে 30 মিনিট, 30 মিনিট। তার মানে আমরা কি জানি
যে স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম, বা ডিস্ট্যান্স ইকুয়াল টু কত, এই দুটো গুণ হয়ে যাবে, ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। তাহলে আমরা যদি স্পিড ইন্টু টাইম করে দিই তাহলে কী পেয়ে যাবো আমরা, ডিস্ট্যান্সটা পেয়ে যাবো। কিন্তু দেখো তো স্যার এখানে 80 আর 30 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে কি, হবে না, কারণ 80টা কিসে রয়েছে আমার, কিমি পার ঘন্টাতে, স্পিডটা কিমি পার ঘন্টাতে রয়েছে, কিসে রয়েছে, ঘন্টাতে, কিন্তু সময়টা দেওয়া আছে কিসে, মিনিটে। তার মানে মিনিট থেকে আগে আমাকে সময়টা কিসে করতে হবে, ঘন্টাতে করতে হবে। তার মানে 30 মিনিট সমান কত হয়ে যাবে, মিনিটকে যদি আমরা ঘন্টাতে প্রকাশ করি তাহলে কী দ্বারা ভাগ করতে হয়, 60 দ্বারা। তার মানে 30 মিনিট সমান কত হয়ে যাবে, 30/60, ঘন্টা সমান কাটাকাটি করো 1/2 সমান হয়ে যাবে 1/2 ঘন্টা। মিনিটকে যখনই ঘন্টাতে প্রকাশ করবে তখন কি দ্বারা ভাগ করে দেবো আমরা, 60 দ্বারা ভাগ করে দিলে সেটা মিনিটটা কিসে হয়ে যাবে, ঘন্টাতে, মনে রাখবে। তাহলে হয়ে গেল হাফ ঘন্টা। তার মানে ডিস্ট্যান্স সমান, এবার বসে দাও, স্পিড কত ছিল 80 কিমি পার ঘন্টা ইন্টু টাইম কত, হাফ। তার মানে কাটাকাটি করো 40, তার মানে 40 কিমি। তার মানে অ্যান্সার যেটা আসবে সেটা কিসে আসবে, কিমিতে, যেহেতু স্পিড কিসে ছিল, কিমিতে। তার মানে হয়ে গেল ডিস্টেন্সটা কত, দূরত্বটা আমার 40 কিমি। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো দেখি নেক্সট কোশ্চেনটা করার চেষ্টা করো, একেবারে সহজ কোশ্চেন রয়েছে। চলো আশা করি তোমরা করতে পেরেছো। একেবারে পরিমিতি চ্যাপ্টার থেকে অঙ্কটা রয়েছে, একেবারে সহজ অঙ্ক। কি বলছে, যে ধাতুর 3টি কঠিন গোলক যার ব্যাসার্ধ, যাদের ব্যাসার্ধ কি বলে দিয়েছে, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে ও 1 সেমি, 6 সেমি আর কত 8 সেমি, গলিয়ে আরেকটি কঠিন গোলক তৈরি করা হলো। মানে 3টা গোলককে গলিয়ে, যাদের ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, 6 সেমি এবং কত 8 সেমি ব্যাসার্ধের 3টা গোলককে গলিয়ে একটা গোলক তৈরি করছে। তাহলে বলছে তৈরি করা হয়, তাহলে নতুন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তার মানে দেখো, একটা গোলক, দুইটা গোলক, তিনটা গোলক, একটার ব্যাসার্ধ হচ্ছে আর সমান কত 1 সেমি, একটা হচ্ছে কত আমার 6 সেমি আর একটা হচ্ছে 8 সেমি। তার মানে 3টা গোলকের আগে আয়তনটা বের করব। তার মানে 3টা গোলককে গলিয়ে যদি একসঙ্গে করি, দিয়ে আর একটা বড় গোলক তৈরি করি, তাহলে তাদের আয়তনটাই তো সমান হবে। 3টা গোলকের আয়তনের সমান হবে কি, বড় গোলকটা। তার মানে আগে এই 3টা গোলকের আয়তন বের করো। তার মানে 3টা গোলকের আয়তন কত হয়ে যাবে, দেখো গোলকের আয়তনের ফর্মুলা কি জানি স্যার, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তার মানে আর এর মানটা কত আছে 1, তার মানে এখানে কত হয়ে যাবে 1 এর কিউব, প্লাস হয়ে যাবে 3টা গোলককে গলাচ্ছে মানে কি, এক জায়গাতে করছে, এক জায়গাতে করা মানে কি যোগ করছে। তার মানে যোগ করে দাও, এটার কত হয়ে যাবে 4/3 পাই আর এর মান কত রয়েছে 6, তার মানে 6 এর কিউব প্লাস 4/3 পাই আর কিউব, আর এর মান কত রয়েছে 8, 8 এর কিউব। তার মানে এখান থেকে দেখো আমি কি করে নেব, 4/3 পাই প্রত্যেকটা জায়গাতে রয়েছে। তার মানে 4/3 পাইটা কমন নিই না, তাহলে থাকলো কত 1 এর কিউব প্লাস এখানে কত 6 এর কিউব প্লাস এখানে থাকবে 8 এর কিউব। তার মানে দেখো 4/3 পাই সমান 1 এর কিউব কত 1 প্লাস 6 এর কিউব কত হয়ে যাবে স্যার, 6 এর কিউব দেখো 6 6 36 আর 6 দ্বারা গুণ করে দাও, 6 6 36 6 হাতে হলো 3, 3 6 18 19 20 21 216, 216 হয়ে যাবে 6 এর কিউব। 8 এর কিউব কত হয়ে যাবে, 8 8 64কে 8 দ্বারা গুণ, 4 8 বলছে 2 হাতে হলো 3, 6 48 51 512। তার মানে 512 হয়ে গেল 8 এর কিউব। তার মানে দেখো 4/3 পাই, এবার এটা যোগ করে দাও, 512 216 আর 1, 512 216 আর 1 যোগ করে দিলে কত হবে 6 2 8 আর 1 9 2 7, 729, 729 হয়ে গেল আমাদের কি আয়তনটা পেয়ে গেলাম। তার মানে 3টা গোলককে গলিয়ে যে আয়তনটা পাবো সেটা কার সমান কি হয়ে যাবে আমার 4/3 পাই এত সেমি কিউব। তার মানে এই যে আয়তনটা পেলাম এটা কার আয়তনের সমান হবে, যে বড় গোলকটা তৈরি করছি, এই 3টা গোলককে গলিয়ে আমি যে বড় গোলকটা তৈরি করব, এই 3টার আয়তন সমান এর আয়তন হয়ে যাবে। তার মানে এর তো আমি ব্যাসার্ধ জানি না, তার মানে আমি কি ধরে নেব ব্যাসার্ধটা আর, তার মানে এর আয়তনটা কত হয়ে যাবে 4/3 পাই আর কিউব হয়ে যাবে। যেহেতু এই 3টা গোলকের আয়তনটাই হবে এই গোলকের আয়তনের সমান, যেহেতু এই 3টাকে গলিয়ে আমি এটা তৈরি করছি, তার মানে এই 3টা গোলকের আয়তনটা যেটা পেলাম সেটার সঙ্গে কাকে সমান করে দিব, এই গোলকের আয়তনটাকে আমরা সমান করে দিব। এখান থেকে দেখো 4/3 পাই কাটলো, আর কিউব সমান কত পেলাম, আর কিউব সমান থাকলো 729। তার মানে আর এর মানটা কত হয়ে যাবে 729 কার কিউব 9 এর কিউব, মানে আর কিউব সমান 9 এর কিউব, বা আর সমান কত হবে এই কিউব কাটবে, আর এর মানটা হয়ে যাবে স্যার আমাদের 9। এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম কত
আর এর মানটা কত পেয়ে গেলাম 9, তার মানে বড় গোলকের ব্যাসার্ধ আর সমান কত হয়ে যাবে 9 সেমি। তাহলে আমাকে বের করতে কি বলেছে, বলছে তাহলে নতুন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, সম্পূর্ণ গোলক রয়েছে, তারপর পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা সবসময় মনে রাখবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু আর, আচ্ছা পাইটাকে আমি পরে বসাবো, যেহেতু প্রশ্নে অপশানে দেখো প্রত্যেকটাতে আমার পাই রয়েছে লেগে, তার মানে পায়ের মানটা তারা বসায়নি, পাইটাকে আমি রেখে দিলাম। আর এর মান কত রয়েছে 9, 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে কি 9 ইন্টু 9 ইন্টু পাই, এবার 9 9 কত 81, 81কে 4 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে 324 পাই, তার মানে 324 পাইটা আমার কি হয়ে যাবে অ্যান্সার। 324 পাই সেমি স্কোয়ার, যদি ইউনিট থাকে ইউনিট তো দেওয়া নেই, তার মানে 324 পাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। চলো, তার মানে কি করলাম আমরা, তিনটা গোলকের আয়তনটা বের করলাম, এবার তিনটা গোলকের আয়তনের সমান কি হয়ে যাবে বড় গোলকের আয়তনের সমান। তাহলে তিনটা গোলকের আয়তনকে কার সমান করে দিব, বড় গোলকের আয়তনের সমান। সেখান থেকে আমরা বড় গোলকের ব্যাসার্ধটা পেয়ে যাব। এবার ব্যাসার্ধ যখন পেয়ে গেলাম সেখান থেকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করে নিব। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, সেখানে আর এর মানটা বসিয়ে দিলাম, আর এর মান কত পেয়েছিলাম 9, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 300 কত, যেটা অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে, 36 ভাজক 2, দেখো 36 ভাজক কত রয়েছে 2 রয়েছে, তারপরে কি বলেছে প্লাস ওয়াই ইন্টু কত ওয়াই ইন্টু 3, ওয়াই ইন্টু 3 মাইনাস 22 সমান কত বলে দিয়েছে আমাকে 8 বলেছে, সমান কত বলেছে 8। তাহলে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো আমরা কি জানি বদমাসের অঙ্কে আগে কিসের কাজ হবে ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কি বন্ধনী আছে কি নেই, তার মানে কার কাজ হবে তারপরে ভাগের কাজ, তার মানে 2 দ্বারা ভাগ করতে হয় 36কে, 18 2 36 প্লাস ভাগের পরে কার কাজ হয় গুণের কাজ, তার মানে গুণ রয়েছে, তার মানে 3 ইন্টু ওয়াই করে দিলে 3y বিয়োগ কত রয়েছে আমার 22 সমান কত রয়েছে 8। তার মানে এখান থেকে পেলাম 18 প্লাস 3y মাইনাস 22 সমান কত 8, তার মানে 18 প্লাস 3y সমান এই 22টাকে ওপারে পাঠিয়ে দেবো, তার মানে মাইনাস 22টা এপারের থেকে যদি সমানের ওপারে যায় তাহলে কী হয়ে যাবে প্লাস 22, প্লাস 22 আর 8 কত হয়ে যাবে 30। এবার 3y সমান এই 18টাকে ওপারে পাঠিয়ে দিব, তাহলে দেখো 18টা প্লাস আকার আছে ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে 30 থেকে 18 যদি বাদ দিই তাহলে কত হয়ে যাবে আমার 12, তার মানে ওয়াইয়ের মানটা কত হয়ে যাবে 3 4 12 সমান 4, তার মানে ওয়াইয়ের মান কত হয়ে গেল স্যার আমাদের 4। চলো নেক্সট কোশ্চেন দেবে, কিছুই ছিল না, আগে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ, সবসময় মনে রাখবে। তার আগে যদি আবার ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের পরেও যদি আমার বার দেওয়া থাকে উপরে কোনো সংখ্যার উপরে একটা লাঠি টাইপের চিহ্ন দেওয়া থাকে তাহলে আগে সেটার কাজ হবে। চলো কি বলছে, একজন ব্যক্তি একটি কঠোর ডায়েট অনুসরণ করে, ডায়েট মানে কি না খেয়ে থাকাটা, অর্থাৎ মানে তার টাইম টেবিলটাকে খাওয়ারের টাইম টেবিলটাকে নির্দিষ্ট করে দিল যে আমি এই সময় এটুকুই খাবার খাবো বা আগে যেটি খাচ্ছিলাম ততটি খাবো না, আমি এই ডায়েটটা মেনটেন করব। তাহলে কি বলছে, একজন ব্যক্তি একটি কঠোর ডায়েট অনুসরণ করে এবং 1 মাসে তার ওজন 80 কেজি থেকে 72 কেজি পর্যন্ত কমায়। তার মানে আগে কত ছিল 80 কেজি, এবার সে ডায়েট মেনটেন করে কি করছে 80 থেকে 72 কেজিতে করেছে ওজনটাকে, তার মানে কমিয়ে দিয়েছে 80 থেকে কমে 72 করেছে। তার মানে কি বলছে ব্যক্তির ওজনের হ্রাসের শতাংশ হলো, মানে শতকরা কত হ্রাস পেয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। 80 ছিল 72 হয়েছে, কত কমেছে আমার 8 কমেছে, তার মানে শতকরা আমাকে বের করতে বলেছে, তার মানে 8 কমেছে কত থেকে 80 থেকে, 80 থেকে, তো শতকরা মানে 100তে কত কমবে 0 0 কাটলো 8 8 কাটলো সমান 10%। এখান থেকে তোমরা দেখে বলে দিতে পারতে 80টা হয়ে যাবে 8 কমেছে, 8 কমেছে কতর মধ্যে 8-এর মধ্যে, তার মানে যে কোনো সংখ্যা দেখো 80-র মধ্যে 8 হয়ে যাবে কত 10%, যদি 90 থাকতো 90 আর এখানে যদি 9 থাকতো তাহলে 90-এর মধ্যে 9 হয়ে যাবে কত 10%। তার মানে এখান থেকে আমরা বের করবো 8 কমেছে 80-র মধ্যে, তাহলে 100তে কত তাহলে 10%। চলো নেক্সট কোশ্চেন দেখবে, একটি পণ্যের চিহ্নিত মূল্য 1000 টাকা এবং দোকানদার 40% ছাড় দিয়েছেন, বিক্রয় মূল্য কী হবে। তার মানে দেখো একটা পণ্যের চিহ্নিত মূল্য মানে কি বাজার মূল্য, অর্থাৎ মার্কেট প্রাইস কত বলে দিয়েছে আমাকে 1000 টাকা, এবার কত ছাড় দিয়েছে 40% আমার ছাড় দিয়েছে। তার মানে একটা জিনিস দেখবে আগে আমরা কি করছিলাম 40% মানে কি 40/100 এভাবে করছিলাম, তো আর একটা নতুন মেথড শিখে নাও,
মানে 40% মানে 2/5, মানে 5 টাকা যদি বাজার মূল্য হয় 2 টাকা ছাড় দিবে, তার মানে বস্তুটার মূল্য কত হয়ে যাবে আমার 3 হয়ে যাবে। এবার তোমাকে আর একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি যে 40% ছাড় দিয়ে দিচ্ছে, তার মানে বস্তুটা যদি 100% হয়, 100% হয়, তার মধ্যে 40% ছাড় দিচ্ছে, তার মানে বস্তুটার দাম নিবে কত? 40% তো ছাড় দিয়েছে, নিচ্ছে কত? 60% নিচ্ছে। কতর মধ্যে? 100%-এর মধ্যে 60% নিচ্ছে, তার মানে 1000-এর মধ্যে কত নিবে? তার মানে 1000-এর মধ্যে নিবে কত? 1000 ইন্টু 60/100। তাহলে এখান থেকে দেখে নাও, 0 0 0 0 কাটলো, তার মানে কত হলো? 6 দ্বারা গুণ করো, 600। তাহলে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? বস্তুর দামটা কত হয়ে যাবে আমার? বিক্রয় মূল্য কী হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে আমার 600 টাকা। এভাবেও করতে পারো। 40% সমান কত? 2/5, অর্থাৎ 40/100 করে 2/5 পেলাম। তাহলে বস্তুটা যদি মার্কেট প্রাইস 5 হয়, তার মানে ছাড় হবে 2 টাকা, তার মানে বিক্রি করবে কত টাকাতে? 5 টাকাতে 2 টাকা ছাড়, তার মানে বিক্রি করছে কত টাকাতে? 3 টাকাতে। কিন্তু দেখো বস্তুর মূল্য কত আমি ধরেছি এখানে? 5, কিন্তু বলে দিয়েছে কত? 1000, তার মানে 5-এর ভ্যালুটা কত হয়ে যাবে আমার? 1000-এর সমান। 1-এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1000/5। তাহলে বিক্রি করছে কততে? 2 টাকা ছাড় দিচ্ছে, 5-এর মধ্যে 2 টাকা ছাড় দিচ্ছে, তার মানে বিক্রি করছে 3 টাকাতে। 3-এর মানটা আমাকে বের করতে বলেছে, তার মানে 3-এর মান কত হয়ে যাবে? 1000/5 ইন্টু 3। যারা বুঝতে পারবে না তাদের জন্য এটা বলে দিলাম। 5 2 10 0 0 200, তার মানে 200কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 600। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 600। যেভাবে করতে পারো এভাবে সহজ। দেখো 1000 টাকাতে 40% ছাড় দিচ্ছে, 40% ছাড় দিয়ে দিল, তার মানে কত টাকা নিচ্ছে? পার্সেন্টেজ মানে কি? 100, 100-র মধ্যে 40 ছাড় দিয়ে দিচ্ছে, তার মানে নিবে কত টাকা? 60 টাকা। কতর মধ্যে নিবে? 100-র মধ্যে 60 টাকা নিবে, তাহলে 1000-এর মধ্যে কত নিবে? 1000 ইন্টু 60/100 করে দিলে আমরা পেয়ে যাবো 600। চলো, শুধু মেথড শিখিয়ে দিলে হবে না স্যার, আমার কাজ হচ্ছে তোমাদেরকে মেথডটা কীভাবে হচ্ছে সেই জিনিসটা এক্সপ্লেন করা। যেহেতু তোমরা যদি বুঝতে শিখে নাও, ধরতে শিখে নাও, মুখস্থ করে কিন্তু হবে না। শুধু আমি করে দিয়ে গেলাম, তোমরা দেখে নিলে, তাহলে ওটাকে মুখস্থ করা বলো। কিন্তু যদি আমি জিনিসটাকে বলে দিই, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে এক্সপ্লেন করে দিই যে কীভাবে হচ্ছে, কেন আমরা এইভাবে করছি, তাহলে তোমাদের মাথাতে জিনিসটা ঢুকে যাবে। আর যারা জিনিসগুলোকে বুঝে করবে তাদের কাছে অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে। মেথড যারা বুঝতে পারবে যে কীভাবে হচ্ছে জিনিসটা, তাহলে তো অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে। চলো, যদি 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে সুদ 1800 টাকা হয়, তবে একই সময়ের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদটা কত হবে জিজ্ঞাসা করেছে। তার মানে কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য, অর্থাৎ টাইমটা কত বলে দিয়েছে? টাইমটা বলে দিয়েছে আমাকে 2 বছরের জন্য। বার্ষিক সুদের হারটা কত? সরল সুদের হার আর সমান হচ্ছে 6%। সুদের হারটা 6%, আর আমাকে সুদ অর্থাৎ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 1800 টাকা। তারপরে আমরা মূলধন জানি না, তার মানে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি যে মূলধন পি অর্থাৎ প্রিন্সিপাল, মূলধন সমান কি জানি আমরা? পিটি। আচ্ছা, সুদ সমান কি জানি আমরা? সুদের, সরল সুদের ফর্মুলা কি জানি? সুদ সমান আমরা জানি পিটি আর/100, এটাই তো। তার মানে আয়ের মান কত বলে দিয়েছে তারা? 1800 সমান পি জানি না আমরা, মূলধনটা বার করছি, ইন্টু টি কত বলে দিয়েছে? 2 বছর। আর এর মানটা কত আমাকে? 6 বাই কত হয়ে যাবে? 100। তার মানে দেখো 2 দ্বারা যদি কাটি 50, 6 দ্বারা যদি কাটি 300। তার মানে এবার পি সমান, উপরে কিছু নেই মানে কি, শুধু পি বেঁচে আছে, তার মানে পি সমান কত হবে? এটা কোনাগুনি গুণ করে দাও, 3 5 15, 1 2 3, 15,000 টাকা হয়ে যাবে কি মূলধনটা। এবার আমাকে বলেছে যে একই সময় এবং একই চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ সরল সুদের হারটা 6% ছিল, তো এবার চক্রবৃদ্ধি সুদের হারটা বলে দিয়েছে যে 6%, 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে আমার চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তার মানে কি জানি? 6% হারে চক্রবৃদ্ধি সুদ নিচ্ছে, তার মানে 6%-এর মানটা কি জানি? 6/100 কাটাকাটি করলে কত হয়ে যাবে? 2 দ্বারা 3, 2 দ্বারা 50, তার মানে কত হয়ে গেল? 3/50। তার মানে যদি তুমি 50 টাকা যদি মূলধন দাও, তার মানে 1 বছর পরে সুদটা কত হয়ে যাবে আমার? 3 টাকা বৃদ্ধি পাবে। তার মানে সুদে আসলে কত হয়ে যাবে? 50 আর 3 53 টাকা। মানে 50 টাকা আমি অ্যাপ্লাই করছি, অর্থাৎ সুদে দিচ্ছি, আর সুদে পাচ্ছি কত টাকা 1 বছর পরে? 53 টাকা। এভাবে কত বছরের কথা বলেছে আমাকে? সময়টা 2 বছরের। তার মানে 2 বার লিখে দাও, 50 53। তার মানে এটা মূলধন, এটা অ্যামাউন্ট। অর্থাৎ দেখো 6% রেটে নিচ্ছে, 6%-এর মান জানি 6/100 সমান 3/50। 50 টাকা যদি তুমি অ্যাপ্লাই করো, অর্থাৎ সুদে দাও, 50 টাকা যদি সুদে দাও, তাহলে 1 বছর পরে 3 টাকা সুদ পাবে চক্রবৃদ্ধি। তার মানে কত টাকা টোটাল পাবে? 3 টাকা সুদ পাচ্ছ 50 টাকা দিয়ে, তার মানে টোটাল পাচ্ছ 53 টাকা। এভাবে বলেছে 2 বছরের, তাহলে 2 বছর মানে কি 2 বার লিখবো। এবার গুণ করে দাও, 5 5 25 0 0, আর এটা যদি গুণ করে দিই 3 3 9 0
28, তার মানে 2809 টাকা। তাহলে 2500 টাকা তুমি সুদে দিচ্ছ, 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছ? চক্রবৃদ্ধি সুদে আসলে কত পাচ্ছ? অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে? 2500 টাকা 2 বছর পরে হয়ে যাচ্ছে 2809 টাকা। 2500 টাকা হচ্ছে কত টাকা? 2809 টাকা। তার মানে সুদ কত টাকা বৃদ্ধি পাচ্ছে? সুদ পাচ্ছে, অ্যামাউন্ট থেকে আমরা মূলধনটা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে? 309 টাকা। তাহলে আমরা সুদটা, চক্রবৃদ্ধি সুদ কত পেলাম এখানে? 309। তাহলে দেখো আমরা এখানে মূলধন কত টাকা প্রয়োগ করছি? 15,000 টাকা, কিন্তু এখানে কত দেখাচ্ছে? 2500 টাকা। তার মানে এই 2500-র মানটা কত হয়ে যাবে স্যার? এই 2500-র মানটা হয়ে যাবে আমার কার সমান? 15,000-এর সমান। তার মানে একের মানটা কত হয়ে যাবে? 15,000 বাই 2500। তাহলে বলেছে যে সুদ কত, চক্রবৃদ্ধি সুদটা কত হবে? তার মানে চক্রবৃদ্ধি সুদ কত পেলাম? 309। তার মানে 309-এর মানটা কত হয়ে যাবে? 15,000 বাই 2500 ইন্টু 309 হয়ে যাবে। তার মানে এই 2টা শূন্য 2টা শূন্য কাটলো, এদিকে 5 5 25, আর এদিকে কত হয়ে যাবে? 3 5 15 0 30, 5 6 30, 6, তার মানে 6 ইন্টু কত আছে? 309। তাহলে গুণ করে 6 9 54, 4 হাতে থাকলো 5, আমরা 5 বসে গেল, 3 6 18। তারপর কত হয়ে গেল? 1854 টাকাটা হয়ে যাবে আমার কি স্যার? 1854 হয়ে যাবে আমার চক্রবৃদ্ধি সুদ। তার মানে আরেকবার দেখে না, আমাকে বলে দিয়েছে 2 বছরের জন্য সরল সুদের হারটা যদি 6% হয় তাহলে সুদ হবে 1800 টাকা। এখান থেকে আমার সুদ বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। তাহলে আমরা কি বের করব? এখান থেকে মূলধনটা বের করব। তাহলে সরল সুদের ফর্মুলা কি জানি? আই ইকুয়াল টু, অর্থাৎ সরল সুদ সমান পিটিআর বাই 100। আয়ের মান কত? 1800 সমান পি, মূলধন আমরা জানি না, মূলধনটা বার করতে হবে। তাহলে টি কত? 2 বছর, আর কত? 6% বাই 100। এখান থেকে পির মানটা পেয়ে যাবো 15,000। তার মানে মূলধনটা কত হয়ে গেল আমাদের? অর্থাৎ মূলধন অর্থাৎ বিনিয়োগ যেটা তুমি সুদে দিবে সেই টাকার পরিমাণটা হয়ে গেল কত? 15,000 টাকা। তাহলে বলেছে আমাকে যে একই সময় এবং একই চক্রবৃদ্ধি সুদের হারে, তার মানে সুদের হার সরল সুদটা কত ছিল? 6%, তার মানে চক্রবৃদ্ধি সুদটা হয়ে যাবে আমার 6%। তার মানে 2 বছরে 6% চক্রবৃদ্ধি সুদের হারে এই 15,000 টাকার সুদটা কত হবে? চক্রবৃদ্ধির সুদটা কত হবে এটা জিজ্ঞাসা করছে। তার মানে 6% মানে আমরা কি জানি স্যার? 6/100 মানে 3/50। তার মানে 50 টাকা তুমি যদি সুদে দাও তার মানে 3 টাকা সুদ পাবে। তার মানে কত হয়ে যাবে? অ্যামাউন্টটা কত পাবে? 50 টাকা তুমি আমাকে সুদে দিলে আর 3 টাকা সুদ দিলাম তোমাকে। তার মানে টোটাল কত টাকা তোমাকে দিব? 53 টাকা। 5 টাকা আর 3 টাকা সুদ, তাহলে 50 টাকা দিয়ে তুমি পাচ্ছ 53 টাকা। তাহলে কত বছরের কথা বলেছে? 2 বছরে। তাহলে 2 বার লিখে দিব। তার মানে গুণ করলে হয়ে যাবে এটা 2500, এটা 2809। তার মানে 2500 টাকা 2 বছর পরে কত হয়ে যাচ্ছে? 2809 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 2800 থেকে 2500 বাদ দেবে 309। কিন্তু দেখো এত টাকা আমি সুদে দিয়েছি, কিন্তু এখানে দেখাচ্ছে কত টাকা? 15,000। তার মানে এর মানটা কত হয়ে যাবে? 15,000 সমান 2500-র মান 15,000, একের মান এত, তাহলে সুদ কত? সুদ পেয়েছিলাম 309, 309-এর মান হয়ে গেল 1854 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখবে। একেবারে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। যাদের প্র্যাকটিস রয়েছে ঠিকঠাক এই অঙ্কটা, যারা আগের প্র্যাকটিস সেটগুলোতে করে রেখেছো এই টাইপের, আশা করি তাদের হার্ডলি করতে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এতগুলো জিনিস ভেঙে করতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু ভেঙে বললাম। যারা এক্সপার্ট হয়ে গেছো, করে 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 প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করেছো, তারা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো একেবারে সহজ কোশ্চেন রয়েছে, দেখি তোমরা করে দেখাও তো। কে কে করতে পারছো আমি দেখতে চাই, কে কে করতে পারছো। চলো কি বলছে, আশা করি তোমাদের করা হয়ে গেছে, দেখে নাও এবার আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নেবে। একটি স্কুলে 20% ছেলেদের সংখ্যা 2/3 অর্থাৎ 2/3 মেয়েদের সমান। তার মানে একটা স্কুলে ছেলে মানে কি? বয়দের সংখ্যা 20% হচ্ছে আমার কাদের সমান? 20% মানে কি আমার? আচ্ছা 20% হচ্ছে কাদের সমান? 20% হচ্ছে 2/3 মেয়েদের সমান, অর্থাৎ গার্লদের সমান। অর্থাৎ একটা স্কুলে বয়ের 20% অর্থাৎ ছেলেকে আমি ধরলাম বি অর্থাৎ বয়দের 20% হচ্ছে মেয়েদের 2/3 সমান। তাহলে সমান করে দিলাম, আমরা 20% বলেছে। তার মানে দেখো বি ইন্টু 20% মানে কি? 20/100, এটা কার সমান? 2/3 ইন্টু জি। তাহলে এখান থেকে দেখো 0 0 কাটবে, এই দুই কাটবে, তাহলে কত হয়ে গেল আমার? এখানে উপরে থাকলো বি, নিচে থাকলো 10, এখানে থাকলো উপরে জি, এটা উপরে ছিল জিটা, জি বাই নিচে 3। তাহলে দেখো জিটাকে এখানে নিয়ে আসবো, 10টাকে ওখানে নিয়ে যাব, তাহলে বি বাই জি চলে আসলো। তার মানে এই 10টাকে উপরে পাঠাতে 10/3। তাহলে বি অনুপাত, এটা বাই মানে কি? অনুপাত, বি বাই জি অনুপাত সমান কত? 10/3। তাহলে আমাকে কি বলেছে?
ছেলেদের সাথে মেয়েদের অনুপাতটা কত হবে? তাহলে বি ফর বয়, জি ফর গার্ল মানে মেয়ে, মানে ছেলে মেয়ে, ছেলে আর মেয়েদের অনুপাতটা কত হয়ে গেল স্যার? 10:3। একেবারে সহজ কোশ্চেন ছিল। এখান থেকে তোমাদের আজকের 19 নম্বর প্র্যাকটিস সেটের 10টা বেস্ট 10টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে কমপ্লিট করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, এবং যেসব অঙ্ক তোমরা করতে পারো নি সেগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, যেন এর পরবর্তী যে প্র্যাকটিস সেট হবে কালকে সেখানে যেন তোমরা না আটকাও। তো ধন্যবাদ।